নিশাচর পথে এক রক্তহীন করা সাক্ষাৎ। ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলাম সেদিন। শহরের কোলাহল ছেড়ে নিজের জন্মভূমিতে ফেরার আনন্দই আলাদা। কিন্তু সেদিন রাতে আমার জন্য এক বিভীষিকাময় অভিজ্ঞতা অপেক্ষা করছিল, যা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। তখন গভীর রাত, ঘড়ির কাঁটায় রাত প্রায় 2টা। আমার বাসটা গ্রামের প্রধান সড়কে আমাকে নামিয়ে দিল। সেখান থেকে আমাদের বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। এই পথটুকু রাতের বেলায় হাঁটতে হয়, কারণ এত রাতে আর কোনো যানবাহন পাওয়া যায় না। সাধারণত এই পথে হাঁটতে আমার ভালোই লাগে, কারণ চারদিকে কেমন একটা নিস্তব্ধতা থাকে, আর আমি খোলা আকাশের নিচে তারা দেখতে দেখতে পথ চলি। কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। আকাশে চাঁদ ছিল না, তারাগুলো মেঘের আড়ালে ঢাকা পড়েছিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমার মোবাইলের টর্চ জেলে পথ চলছিলাম। রাস্তাটা দুপাশে ঘন গাছপালা দিয়ে ঘেরা। মাঝে মাঝে শিয়ালের ডাক আর ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছু নিচ্ছে। আমি থমকে দাঁড়ালাম, কান পেতে শুনলাম, কিন্তু কোনো শব্দ নেই। ভাবলাম হয়তো মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই আবার সেই অনুভূতি। এবার যেন পায়ের শব্দ শুনতে পেলাম, ধীর কিন্তু নিশ্চিত পায়ের শব্দ। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করলো। আমি পেছন ফিরে তাকালাম। আমার টর্চের আলোয় দেখলাম রাস্তার পাশে একটা পুরনো শিমুল গাছ। গাছটার ডালে একটা বিশাল কালো পাখি বসে আছে, আমার দিকেই তাকিয়ে আছে। পাখিটা দেখতে অনেকটা প্যাঁচার মতো, কিন্তু এর চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলা। আমি ভয়ে শিউরে উঠলাম। আমার মনে হলো পাখিটা যেন স্বাভাবিক নয়। আমি দ্রুত পা চালালাম, কিন্তু যত জোরেই হাঁটছিলাম মনে হচ্ছিল পায়ের শব্দটা যেন আমার আরো কাছে চলে আসছে। আমি আবার পেছনে তাকালাম। এবার আর সেই পাখিটা নেই, কিন্তু শিমুল গাছের নিচে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা এতটাই অস্পষ্ট ছিল যে আমি তার কোনো রূপ দেখতে পারছিলাম না, শুধু একটা কালো ছায়া যেন অন্ধকারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো থেকে লালচে আলো ঠিকরে বেরোচ্ছে। আমার সারা শরীর রক্তশূন্য হয়ে গেল। আমার হাত পাগুলো অবশ হয়ে আসছিল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে আটকে গিয়েছিল। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি কেবল স্থির হয়ে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখছিলাম। ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার কোনো শব্দ ছিল না, যেন সে হাওয়ায় ভেসে আসছিল। তার শরীর থেকে একটা পচা মাটির গন্ধ আসছিল। আমি যখন তার আরো কাছে এলো, তখন আমি দেখলাম তার মুখটা এক বিভৎস মুখ। তার চোখ দুটো কঠোরগত, নাকটা ভেঙে গেছে আর দাঁতগুলো বেরিয়ে আছে। তার সারা শরীর থেকে যেন রক্ত ঝরছিল, কিন্তু কোনো রক্ত মাটিতে পড়ছিল না, যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। আমি ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলো। ভূতটা আমার সামনে এসে দাঁড়ালো। তার শীতল হাতটা আমার কাঁধে রাখলো। মনে হলো যেন কোনো বরফ খণ্ড আমার কাঁধে রাখা হয়েছে। তার ফিসফিসানি শুনতে পেলাম, আর কত রাত এই পথে হাঁটবি? আয়, আমার সাথে চল। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। ভূতটা আমাকে টেনে নিয়ে যেতে চাইলো। আমি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। আমার সমস্ত শক্তি দিয়ে আমি একটা ধাক্কা দিলাম। ভূতটা এক মুহূর্তের জন্য পিছু হটে গেল। আমি সেই সুযোগে দৌড়াতে শুরু করলাম। যত জোরে পারছিলাম তত জোরে দৌড়াচ্ছিলাম। পেছন ফিরে তাকানোর সাহস ছিল না। আমার মনে হচ্ছিল যেন ভূতটা আমার পিছু পিছু দৌড়াচ্ছে। তার বীভৎস হাসিটা যেন আমি কানে শুনতে পাচ্ছিলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। অবশেষে আমি যখন আমার বাড়ির কাছাকাছি পৌঁছালাম, তখন আমার পায়ের শক্তি ফুরিয়ে গিয়েছিল। আমি দরজার কাছে এসে টোকা দিলাম। আমার মা দরজা খুলতেই আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম। আমার শরীর ঠান্ডা বরফের মতো হয়ে গিয়েছিল, আর আমার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়েছিল। মা আমাকে তুলে ভিতরে নিয়ে গেলেন। আমি কাঁপতে কাঁপতে মাকে সব কথা বললাম। মা আমার কথা শুনে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, এই পথে নাকি অনেক আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই দুর্ঘটনার শিকার একজন মানুষ নাকি মাঝে মাঝে এই পথে দেখা যায়। সেই রাতের পর থেকে আমি আর কখনো গভীর রাতে একা এই পথে হাঁটি না। সেই বীভৎস রাতের স্মৃতি আজও আমাকে তাড়া করে ফেরে। সেই রক্তহীন করা সাক্ষাৎ আমার জীবনে এক চরম বিভীষিকা নিয়ে এসেছিল। আমি আজও শিমুল গাছটার পাশ দিয়ে গেলে আমার গা শিউরে ওঠে, আর মনে হয় যেন সেই কালো ছায়া মূর্তিটা আজও সেখানে আমার জন্য অপেক্ষা করে আছে।